হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা গত ভিডিওতে থর্নডাইকের সংযোজনবাদ বা প্রচেষ্টা ও ভুল তত্ত্ব এটা শুরু করেছিলাম। তো সেখানে আমরা দুটো বিষয় আলোচনা করেছি। প্রথমত থর্নডাইক যে পরীক্ষা করেছিল সেই পরীক্ষাটা জেনেছি, প্রচেষ্টা ও ভুল তত্ত্বের যে পরীক্ষা। আর জেনেছি যে এই প্রচেষ্টা ভুল তত্ত্বের গুরুত্বপূর্ণ কোন কোন বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা জেনেছি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছি। তো সেখানে আমরা এইটা জাস্ট সূচনা করে আমরা রেখে দিয়েছি যে এটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব বলে। তো এখান থেকে আজ শুরু করব। ঠিক আছে, তো সেখানে আমরা জেনেছিলাম মূলনীতিগুলো, জাস্ট এগুলোই আলোচনা করেছি। তো তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা আজকে এইখান থেকে শুরু করি। দেখো, মূলনীতির মধ্যে আমরা জেনেছি যে দুটো মূলনীতি হয়, মুখ্য নীতি আর একটা গৌণ নীতি। মুখ্য নীতিকে আমরা মুখ্য সূত্রও বলতে পারি, প্রধান সূত্রও বলতে পারি, আর অন্য যে সূত্রটা সেটাকে গৌণ সূত্র বা গৌণ নীতি বলতে পারি। মুখ্য সূত্র হিসেবে আমরা পেয়েছি কি কি? প্রস্তুতির সূত্র বা প্রস্তুতির নীতি, অনুশীলনের নীতি আর একটা ফললাভের নীতি। আর গৌণ নীতি হিসেবে আমরা পেয়েছি মানসিক প্রস্তুতির নীতি, বহুমুখী প্রতিক্রিয়ার নীতি, আংশিক প্রতিক্রিয়ার নীতি, আত্মীকরণ বা সাদৃশ্যের নীতি, সর্বশেষ অনুষঙ্গমূলক সঞ্চালনের নীতি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি গৌণ নীতি। ঠিক আছে, তো এবার আমরা এই নীতিগুলোকে ডিটেলসে আলোচনা করব, কারণ পরীক্ষায় থাকে যে ইএল থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের মুখ্য সূত্রগুলি আলোচনা করো অথবা গৌণ সূত্রগুলি আলোচনা করো। কারণ গৌণ সূত্রতে 5টা পয়েন্ট অলরেডি হয়ে যাবে এখান থেকে, কিন্তু এখান থেকে আমাদের একটু ডিটেলসে আলোচনা করতে হবে। তো যাই হোক, আমরা প্রথমত আলোচনা করব এই মুখ্য নীতি বা প্রধান যে নীতি সেগুলো। প্রথমেই রয়েছে, দেখো, প্রস্তুতির নীতি। প্রথমেই রয়েছে কি? প্রস্তুতির নীতি। প্রস্তুতির নীতিতে কি বলা হচ্ছে? প্রস্তুতির নীতি বলতে কি? ইএল থর্নডাইকের প্রচেষ্টা ভুল তত্ত্বে প্রস্তুতির নীতির কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে উদ্দীপক এবং প্রতিক্রিয়া, এটাই তো হচ্ছে এর মূল বিষয়। উদ্দীপক মানে এস আর বন্ধন, এটাই তো এই অনুবর্তনের প্রধান উদ্দেশ্য। তো এই এস আর বন্ধন বা উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধন তখনই সম্ভব হবে যখন প্রাণীটি প্রস্তুত থাকবে ওই সংযোগ সাধনের জন্য। অর্থাৎ বলা হচ্ছে যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগযোগ্য বন্ধন তৈরি হওয়ার জন্য যদি প্রাণীটি প্রস্তুত থাকে, তখন যদি সংযোগ ঘটে তাহলে বন্ধনটি শক্তিশালী হয়, আর যদি না প্রাণীটি প্রস্তুত থাকে তাহলে বন্ধনটি শক্তিশালী হয় না, অর্থাৎ দুর্বল হয়ে পড়ে। যেমন দেখো, আমরা যখন বিদ্যালয় থেকে আসবো, মানে 4টার সময় ছুটির পরে, তখন আমরা কিন্তু খুব ক্লান্ত থাকি। তখন যদি পড়তে বসতে বলে, তখন নিজেদের কাছে সেটা যেন খুব কঠিন ব্যাপার হয়। কারণ কি? আমরা মানসিক দিক থেকে বা দৈহিক দিক থেকে প্রস্তুত থাকি না ওই সময় পড়ার জন্য, তাই না? স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে যদি আমাদের পড়তে বলে, তখন কিন্তু বইয়ের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা কিন্তু খুব দৃঢ়ভাবে তৈরি হবে না। কিন্তু আমরা যখন রেস্ট নিয়ে তারপরেই যখন পড়তে বসবো, ঠিক আছে, তখন কিন্তু যদি আমাদের পড়তে দেওয়া হয়, তখন সেই পড়াগুলো আমরা সহজে বুঝতে পারবো। অর্থাৎ তখন আমাদের মস্তিষ্ক এবং দেহ ওই পড়াটা করার জন্য প্রস্তুত থাকছে। ঠিক আছে, ওই জন্য বলা যায় যে প্রস্তুত হতে হবে। ঠিক আছে, যে কোনো কিছুর জন্য প্রস্তুত না থাকলে কিন্তু হবে না। যেমন দেখো, শ্রেণীকক্ষে, সেটা আমি পয়েন্টে আলোচনা করবো। দেখো, প্রস্তুতির নীতি, এটা তো প্রস্তুতির নীতি গেল। এবারে প্রস্তুতির নীতির শিক্ষাগত প্রয়োগ কিন্তু তোমাকে লিখতে হবে। সেখানে আমরা দেখবো কি? দৈহিক মানসিক প্রস্তুতি। দৈহিক মানসিক প্রস্তুতি, এটা শিক্ষাক্ষেত্রে প্রয়োগ।
কি রকম? শ্রেণীকক্ষে যখন শিক্ষক মহাশয় ক্লাসে ঢোকেন তখন প্রত্যেক শিক্ষার্থী কিন্তু প্রস্তুত থাকে না পড়ার জন্য। তার মধ্যে অনেক ছাত্রই অন্যমনস্ক থাকে, কেউ খাবার খায়, কেউ বা কথা বলে, কেউ কারোর সঙ্গে মারামারি করে, নানা রকম ভাবে ছাত্রছাত্রীরা অন্যমনস্ক থাকতে পারে। তো সে কারণে শিক্ষকের উচিত হবে যে শিক্ষার্থীদেরকে তিনি যেটা বোঝাতে চাইছেন সেটা বোঝানোর আগে শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করা, তার জন্য তাদের দৈহিক এবং মানসিকভাবে প্রস্তুত করে নেওয়া, যাতে শিক্ষার্থীরা তার দেওয়া জ্ঞানটাকে বা তার দেওয়া তথ্যগুলোকে সঠিকভাবে নিতে পারে। তার জন্য শিক্ষার্থীদের দৈহিক এবং মানসিক দিক থেকে প্রস্তুত করতে হবে। তারপর কি? তাহলে দৈহিক মানসিক দিক থেকে প্রস্তুত হতে হবে। আর কি? দৈহিক মানসিক পরিণমন। দৈহিক মানসিক পরিণমনটা কি? দেখো, পরিণমন বলতে বোঝায়, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। একটা শিশু যখন, একটা ছোট শিশু সে যখন একটা বল ধরতে চাইবে তখন সে সম্পূর্ণ হাতকে লাগিয়ে বলটা ধরে, অথবা সে যখন একটা পেন ধরতে চাইবে তখন সে পুরো হাতটা দিয়ে পেনটা ধরে। কিন্তু তোমাকে যদি পেন ধরতে দেওয়া হয়, তুমি 2 আঙুল কি 3 আঙুলের সাহায্যে পেনটা ধরবে। কারণ কি বলতো? তোমার হাতের পরিণমন হয়ে গেছে, তোমার হাতের পরিণমন হয়েছে কোনো একটা কাজ করার জন্য। পরিণমন বলতে সেটাকেই বোঝায় যে কোনো কিছু করার সামর্থ্য যখন তার মধ্যে আসে, কোনো ব্যক্তির মধ্যে, মানে কোনো ব্যক্তির কোনো অঙ্গের মধ্যে যখন সেই কোনো একটা কাজ করার সামর্থ্য আসে, তখন সেটাকে বলা হয় পরিণমন বা ম্যাচুরেশন। তো এখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীর দৈহিক এবং মানসিক পরিণমনের উপর গুরুত্ব দিতে হবে। মানে শিক্ষার্থীদের মানসিক অবস্থাটা কেমন, তাদের দৈহিক অবস্থাটা কেমন, সেই অনুযায়ী তাদের শিক্ষাদান করতে হবে। আমি ক্লাসে ঢুকে আমি হয়তো কোনো একটা চ্যাপ্টার শুরু করেছি, পুরো চ্যাপ্টারটাই একদিনে পড়িয়ে দিয়ে চলে এলাম, সেখানে কিন্তু ছাত্ররা বেশি শিখতে পারবে না। কারণ তাদের যে মানসিকতা, তাদের যে মেন্টালিটি বা তাদের যে পরিণমন, ঠিক আছে, তারা কতটা সমর্থ তুমি যেগুলো বলছো সেগুলো নেওয়ার জন্য, তো সেগুলোর উপর গুরুত্ব দিতে হবে। সেগুলোর উপর গুরুত্ব দিয়ে তাদেরকে বোঝাতে হবে, অল্প অল্প করে এগোতে হবে। তো এই কারণে বলা হচ্ছে যে দৈহিক এবং মানসিক পরিণমনের উপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্তুতির নীতিতে বলা হচ্ছে। এখানে আমরা 2টো পয়েন্ট জানবো। এবার দেখো অনুশীলনের নীতি। এবারে কি রয়েছে? অনুশীলনের নীতি। অনুশীলনের নীতিতে কি বলা হচ্ছে? অনুশীলনের নীতিতে 2টো নীতি রয়েছে, ঠিক আছে। সেটা কি না, এক হচ্ছে ব্যবহারের নীতি, ব্যবহারের নীতি, আর 2 কি অব্যবহারের নীতি। এখানে বলা হচ্ছে কি, অন্য সব অবস্থা ঠিক রেখে, অন্য সব অবস্থাগুলো ঠিক থাকলে যদি প্রাণীটি এবং তার যে উদ্দীপক তার মধ্যে যদি সঠিক সংযোগ ঘটে বা সঠিক বন্ধন তৈরি হয়, তখন সেটা হবে ব্যবহারের নীতি। আর অব্যবহারের নীতিতে বলা হচ্ছে যে যদি না প্রাণীটির সঙ্গে উদ্দীপকের সম্পর্ক তৈরি হয়, তাহলে সেটা হবে অব্যবহারের নীতি। তোমরা তো সাধারণভাবে মনে রাখবে, যদি এস আর বন্ধন সঠিকভাবে তৈরি হয় তাহলে সেটা হবে ব্যবহারের নীতি। আর যদি এস আর বন্ধন না তৈরি হয়, মানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন না তৈরি হয়, তাহলে সেটা হবে অব্যবহারের নীতি। ঠিক আছে, এইভাবেই তোমরা লিখবে। এবারে এর কিছু শিক্ষাগত প্রয়োগ আমাদের জানতে হবে। সেগুলো কি কি? প্রথমত কি, অনুশীলন। অনুশীলন অনুশীলন বলতে কি? দেখো, আমরা দেখি যে প্রত্যেকটা বইয়ের পাঠের শেষে কিন্তু অনুশীলনী দেওয়া থাকে। অনুশীলনী দেওয়া থাকে কেন? তোমরা যাতে ওই অনুশীলনী পড়া হয়ে গেল, পাঠ কমপ্লিট, তারপরে যখন তোমরা অনুশীলনীতে যাবে তখন দেখবে কিছু কিছু প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারছো, আবার কিছু কিছু জটিল জটিল প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দিতে পারছো না, এখান থেকে খুঁজে নিয়ে আবার উত্তর দেওয়ার চেষ্টা করছো। তাহলে দেখো, তার মানে কি, তোমার পাঠটা পুনরায় আবার অনুশীলন হয়ে যাচ্ছে ওগুলো পড়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তোমার মধ্যে তুমি কতটা জ্ঞান অর্জন করেছো কি কতটা করনি, তো সেটা যাচাই করা যাচ্ছে, তাই তো।
তো এখানে অনুশীলন বলতে বোঝানো হচ্ছে যে একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করবেন, তিনি পাঠদান করার সময় অনেক সহজ এবং জটিল বিষয় আসবে। তিনি জটিল বিষয়গুলোকে যেন একাধিকবার শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন, যাতে শিক্ষার্থীদের ওই বিষয়টা বারবার অনুশীলনের সুযোগ পেয়ে যায় ছাত্রছাত্রীরা। তাহলে শিক্ষার্থীরা জটিল বিষয়গুলোকে সহজ বিষয়গুলোর সঙ্গে সঙ্গে আত্মীকরণ করে নিতে পারবে, মানে তারা জানতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে, এটার কথাই বলা হচ্ছে। তাহলে এটাই হচ্ছে অনুশীলনের নীতি। অনুশীলন যে শিক্ষাগত প্রয়োগ সেটা, অর্থাৎ এখানে শিক্ষককে জটিল বিষয়গুলোকে বারবার শ্রেণীকক্ষে ছাত্রদের সামনে উল্লেখ করতে হবে, যাতে তাদের অনুশীলনটা বারবার হয়। আর কি, পুনরালোচনা। পুনরালোচনাটা কি? মনে করো আমাদের শ্রেণীকক্ষে পাঠদান চলছে পাঠদান, ঠিক আছে, হয়তো 2-3টে চ্যাপ্টার হয়ে গিয়ে আমাদের 4র্থ নম্বর চ্যাপ্টারটা হচ্ছে। শিক্ষক মহাশয়ের উচিত তিনি ওই চ্যাপ্টারটা করাবেন, কিন্তু মাঝে সাঝে সুযোগ পেলে যেগুলো হয়ে গেছে সেগুলো পুনরায় শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন, যাতে শিক্ষার্থীরা না ভুলে যায়, পূর্বের বিষয়গুলো যাতে না ভুলে যায়। তার জন্য তিনি বারবার, মানে যখন সময় পাবেন তখন পুনরায় আগের যে পঠিত বিষয়গুলো সেগুলো তিনি আলোচনা করবেন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন। তো এটাকে বলছে পুনরালোচনা। দেখো, পুনরালোচনা বলতে বোঝায় কি, পুনরায় আলোচনা, মানে পূর্বের বিষয়গুলো আবার আমি আলোচনা করছি, এটাই হচ্ছে পুনরালোচনা। আর কি, ভুল সংশোধন। ভুল সংশোধন কি? শ্রেণীকক্ষে পাঠদান চলাকালীন, সেটা শিক্ষকের হোক বা ছাত্রের হোক, বিভিন্ন কারণে ভুল ভ্রান্তির সম্মুখীন হতে হয়। তো সেই ভুল ভ্রান্তিগুলোকে যেন প্রথম স্টেপেই বাদ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে, যেন না পুনরালোচনার স্তরে গিয়ে বাদ দিতে হয়। কারণ কি বলতো, পুনরালোচনার স্তরে গিয়ে যখন বাদ দেবো তার আগে কিন্তু ছাত্রছাত্রীরা ভুল বিষয়গুলোকে জেনে নিয়ে শিখে ফেলেছে অলরেডি, ঠিক আছে। তো এই কারণে আমাদের ভুলগুলোকে প্রথমেই বাদ দিতে হবে। তাহলে শ্রেণীকক্ষে শিক্ষার্থী হোক, শিক্ষকের হোক, ভুলভ্রান্তি অথবা পাঠ্যক্রম হোক বা পাঠ্যপুস্তক হোক, যাই হোক, যত রকমের ভুলভ্রান্তি আসবে সেগুলো প্রথম থেকেই বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে, যাতে শিক্ষার্থীরা সঠিকটা শিখতে পারে। তো এটা হচ্ছে কি না, অনুশীলনের নীতির শিক্ষাগত প্রয়োগ, এগুলো, ঠিক আছে। তো এরপর দেখবো আমরা ফললাভের নীতির শিক্ষাগত প্রয়োগ। ফললাভের নীতির শিক্ষাগত প্রয়োগ কি রয়েছে? ফললাভের নীতি শিক্ষাগত প্রয়োগ। ফললাভের নীতি কি? ফললাভ বলতে কি, তুমি পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, তুমি পরীক্ষার রেজাল্ট পেয়েছো, তুমি যদি রেজাল্টটাই খুশি হও তাহলে তোমার মধ্যে কি পড়ার আগ্রহ সৃষ্টি হবে। আর রেজাল্টটা পাওয়ার পর তুমি যদি না খুশি হও তাহলে কিছু সময় যেন হলেও তুমি কিন্তু দুর্বল হয়ে পড়বে। তো সেই জায়গাটা হচ্ছে ফললাভের নীতিতে বলা হচ্ছে। এই ফললাভের নীতিতে বলা হচ্ছে কি না, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগযোগ্য বন্ধন তৈরি হলে তার ফলাফল যদি প্রাণীটির কাছে তৃপ্তিদায়ক হয় তাহলে সংযোগটি শক্তিশালী হয়, ঠিক আছে। আর যদি বন্ধনটির ফলাফল প্রাণীটির কাছে তৃপ্তিদায়ক না হয় তাহলে বন্ধনটি কিন্তু দুর্বল হয়ে পড়ে, ঠিক আছে, আর শক্তিশালী থাকে না, যেটা আমি পরীক্ষার ফলাফলের মাধ্যমে বোঝালাম। তাহলে এই ফলাফলের নীতিরও কিছু শিক্ষাগত প্রয়োগ রয়েছে, ঠিক আছে, তো সেগুলো আমরা জেনে নেব। ফলাফলের নীতির কি শিক্ষাগত প্রয়োগ রয়েছে? আনন্দদায়ক শিখন। আনন্দদায়ক শিখন বলতে কি? আনন্দদায়ক শিখন বলতে শিক্ষার্থীদের যখন একজন শিক্ষক শিক্ষাদান করবেন, কোনোভাবেই তিনি শিক্ষার্থীদের মানসিক যে দিক অথবা দৈহিক দিক, কোনো না কোনো দিক থেকে তিনি শিক্ষার্থীদের কোনো রকম
কি বলছে, পীড়া দিবেন না। তিনি যতটা সম্ভব হাসি খুশি ভাবে, ঠিক আছে, আনন্দের মাধ্যমে, আনন্দদায়ক পরিস্থিতি তৈরি করে তার মাধ্যমে শিক্ষাদান করবেন। ঠিক আছে, যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে পাঠ সম্পর্কে ধারণা অর্জন করতে পারে। তো এটাই বলা হচ্ছে আনন্দদায়ক শিক্ষণ, অর্থাৎ শিক্ষণটা হবে কেমন, আনন্দদায়ক। দেখো, শিক্ষক যদি শিক্ষণটাকে আনন্দদায়ক পরিস্থিতির মাধ্যমে পরিচালনা করে, তাহলে শিক্ষার্থী কিন্তু আনন্দের সঙ্গেই সমগ্র বিষয়টাকে গ্রহণ করবে। কিন্তু শিক্ষক এমন ভাবে গম্ভীরভাবে যদি সমগ্র বিষয়বস্তুটাকে তুলে ধরে, সেখানে ছাত্ররা কিন্তু খুব দৃঢ়ভাবে, খুব সক্রিয়তার সঙ্গে কিন্তু পাঠের ধারণাটাকে অর্জন করতে নাও পারতে পারে। তো এই কারণে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের আনন্দদায়ক পরিস্থিতির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে, যাতে শিক্ষার্থীদের শিক্ষণ আনন্দদায়ক হয়। আর কি, বাস্তব অভিজ্ঞতা। অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষণ। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষণ। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষণ বলতে কি? বাস্তব অভিজ্ঞতা বলতে আমি শিক্ষার্থীকে এমন একটা উদাহরণ দিলাম যেটা সে জানে না, তো সেই উদাহরণের মাধ্যমে তো শিক্ষার্থী বুঝতে পারবে না। ঠিক আছে, আমি এমন একটা উদাহরণ দিলাম যেখানে যে বিষয়টা, মানে আমি যার কথা বলছি সেটা শিক্ষার্থী জানে না। ঠিক আছে, তাহলে সে বুঝবে কি করে? ঠিক আছে, তো এই কারণে বলা হচ্ছে যে আমি এমন উদাহরণ বলবো বা এমন অভিজ্ঞতার কথা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব, যাতে শিক্ষার্থীরা বাস্তবের অনুভূতি লাভ করতে পারে। যেমন আমি বলি, মনে করো আমি তোমাদের উদ্ভিদ পড়াবো, ঠিক আছে, আমি তোমাদের শাক পাতার উপরে পড়াবো। সেখানে আমি যদি বিভিন্ন শাক নিয়ে আসি, একেবারে যে সজীব যে উদ্ভিদ শাকগুলো, অনেক রকমের শাক, সেগুলো যদি নিয়ে আসি ক্লাসের শ্রেণীকক্ষে নিয়ে আসি, ছাত্রদের সামনে সেই শাকগুলোকে রেখে সেখানে বোঝানোর চেষ্টা করি, কারণ ওই শাকগুলো সম্পর্কে শিক্ষার্থীরা জানে, তাদের বাড়িতে চাষ করা হয়, তারা জানে। তাহলে ওই সেখানে তারা যে অভিজ্ঞতাটা লাভ করবে, আমি যদি অজানা কোনো একটা বিষয় বলে দিই শিক্ষার্থীদের সামনে, তারা কিন্তু সেখান থেকে ওই অভিজ্ঞতাটা অর্জন করতে পারবে না। তো এই কারণে বলা হচ্ছে যে আমি যেই উদাহরণই দেই না কেন, তার সঙ্গে যেন বাস্তবতার ছোঁয়া থাকে, সেটা বলা হচ্ছে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষাদান। ঠিক আছে, আর কি, জানা থেকে অজানা নীতিতে শিখন। জানা থেকে অজানার নীতিতে শিখন। ঠিক আছে, কোনো সমস্যা। জানা থেকে অজানা কিরকম? শিক্ষার্থীদের মনে করে একটা সরল অঙ্ক দেওয়া হয়েছে, যেটা সে কখনো করেনি আগে, সেরকম কোনো পদ্ধতিই করেনি। তাহলে দেখো শিক্ষার্থী সেটা করতে তো আগ্রহ দূরে থাক, তার ইচ্ছা শক্তি জাগ্রত হবে না যে ওই আমি গণিতটা করি, ওই সরল অঙ্কটা করি। ঠিক আছে, কারণ কি, ওই সরলটা সম্পর্কে সে জানেই না। ঠিক আছে, তো এ কারণে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের এমন কিছু দেওয়া হবে, সে সমস্যা দেওয়া হোক, যাই দেওয়া হোক, সেটা যেন সে জানে। অর্থাৎ শিক্ষার্থী যে বিষয়গুলো জানে সেটা দিয়ে শুরু করতে হবে। এই জন্য শিক্ষকরা বলে যে তোমরা পরীক্ষার হলে যেগুলো জানো সেগুলো আগে লিখবে। যদি যেগুলো জানো সেগুলো আগে লেখো, তাহলে যেগুলো জানো না তার সম্পর্কে একটা পরবর্তীকালে আইডিয়া হয়ে যাবে। কারণ কি, যে তুমি যখন জেনে বিষয়গুলোকে লিখছো, তখন তোমার মধ্যে একটা বিভিন্ন রকমের চিন্তা তোমার মাথার মধ্যে ঘুরছে। তখন যেগুলো জানছো না, মানে অজানা ছিল, সেগুলো সম্পর্কে দেখবে কিছু কিছু ধারণা তোমার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। তো এই কারণে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের প্রথমে জানা বিষয়গুলো শিক্ষার্থীর সামনে উপস্থাপন করতে হবে, তারপর শিক্ষার্থীদের অজানা বিষয়গুলোর দিকে নিয়ে যাওয়া হবে। তো এই কারণে বলা হচ্ছে যে শিক্ষার্থীকে জানা থেকে অজানার দিকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে জানা এবং অজানার নীতিতে শিখন। আর কি, উপকরণের মাধ্যমে
শিক্ষাদান, উপকরণের মাধ্যমে শিক্ষাদান। উপকরণের মাধ্যমে শিক্ষাদান কি? উপকরণ বলতে শিক্ষা উপকরণ, ঠিক আছে? শিক্ষা উপকরণের মাধ্যমে শিক্ষাদান। মনে করো আমি তোমাদের ভূগোল ক্লাস নিচ্ছি, সেখানে আমি তোমাদের একটা ম্যাপ নিয়ে এসে বোঝালাম, একটা গ্লোব নিয়ে এলাম। এই ম্যাপ, গ্লোব এগুলো হচ্ছে উপকরণ। আমি তোমাদের ম্যাথে বোঝাচ্ছি, সেখানে আমি তোমাদের বিভিন্ন ত্রিভুজ নিয়ে এলাম, তারপরে বিভিন্ন প্রিজম, ঘনক, গোলক, শঙ্কু, এগুলো নিয়ে যখন আমি ওই জ্যামিতিক বিষয়গুলোকে বোঝাবো তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আমি ধরো তোমাদের এডুকেশনে ধরো আমি স্কিনার বক্স পড়াচ্ছি, সেখানে আমি স্কিনার বক্সের মতো করে যদি একটা বক্স নিয়ে আসি, প্লাস্টিকের ইঁদুর নিয়ে আসি, কিছু খাবার নিয়ে আসি, তাহলে দেখো তোমরা আরো ভালোভাবে সেগুলো বুঝতে পারবে, তাই না? তাহলে এগুলো হচ্ছে উপকরণ। তো এই উপকরণের মাধ্যমে যদি শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া যায় তাহলে তারা খুব সহজে বিষয়গুলোকে শিখতে পারবে। তো এই কারণে বলা হচ্ছে যে উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে। ব্যাস, মোটামুটি ফললাভের নীতিতে আমরা এই 4টা পয়েন্ট লিখলেই হবে। তাহলে দেখো, যদি আমাদের পরীক্ষায় আসে যে E.L. থর্নডাইকের প্রচেষ্টা ভুল তত্ত্বের মুখ্য সূত্রগুলি আলোচনা করো, সেখানে আমাদের প্রত্যেকটা সূত্র তো আলোচনা করতে মানে লিখতে হবে, তার সঙ্গে সঙ্গে এই পয়েন্টগুলো লিখে সেগুলো বিস্তারিত লিখতে হবে। এখানে অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে, 2, 3, 5টা 9টা পয়েন্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা মোটামুটি 6টা পয়েন্ট লিখতে পারি। এর দুটো 6টা পয়েন্ট হয়ে গেল, মানে একটা 5 মার্কের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তো এরপর আমরা জানবো কি গৌণ যে সূত্রগুলো আছে সেগুলো ডিটেলসে আমরা আলোচনা করব। তো সেগুলো আমি একটু এই সাইডের দিকে লিখে রাখছি, ঠিক আছে? এর কারণটা আমি তোমাদের বলবো। তাহলে এখন আমরা আলোচনা করব কি গৌণ সূত্র, ঠিক আছে? গৌণ সূত্র। তাহলে এখন আমাদের আলোচনা হবে কি গৌণ সূত্র। গৌণ সূত্রতে আমরা সেখানে 5টা সূত্রের কথা জেনেছি, ঠিক আছে? গৌণ সূত্রের প্রথম যে সূত্রটা ছিল সেটা কি ছিল? মানসিক প্রস্তুতির নীতি। মানসিক প্রস্তুতির নীতি অর্থাৎ কি শ্রেণীকক্ষে শিক্ষাদান কালে বা কোনো পরীক্ষা যদি আমি করি কোনো প্রাণীকে নিয়ে, তাহলে প্রাণীটিকে ওই পরীক্ষাটার জন্য মানসিকভাবে প্রস্তুত করে নেওয়া দরকার। যেমন ভাবে শিক্ষাক্ষেত্রে আমাদের উচিত যে শিক্ষার্থীদের শিক্ষাদানের পূর্বে তাদের মানসিকতাকে শিক্ষা লাভের জন্য প্রস্তুত করে নেওয়া, ঠিক আছে? তো এটাই বলা হচ্ছে কি মানসিক প্রস্তুতির নীতি। আমরা ঠিক এইভাবেই লিখবো, ঠিক আছে? আর কি না, বহুমুখী প্রতিক্রিয়ার নীতি। বহুমুখী প্রতিক্রিয়া নীতি কি না, প্রাণীটির সামনে আমরা পরীক্ষাও দেখেছি যে প্রাণীটির সামনে যখন একটা সমস্যা উপস্থিত হলো তখন সে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে, বিভিন্ন ভাবে সেটাকে সলভ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, পরবর্তীকালে সে সক্ষম হয়েছে। এই যে বিভিন্ন ভাবে চেষ্টা করে, মানে বহুমুখী প্রতিক্রিয়া করছে, অনেক প্রতিক্রিয়া করছে, তাই না? তো এই কারণে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের যদি কোনো সমস্যা দেওয়া হয়, দেখা যায় যে তারা বহুমুখী প্রতিক্রিয়ার নীতি অনুসরণ করে মানে সমাধান করার চেষ্টা করে। মনে করো তুমি ছাত্রছাত্রীদের আমার এডুকেশনের উপরে মক টেস্ট নেবে, ঠিক আছে? তো সেখানে কিছু প্রশ্ন দিলে, তো সেখানে শিক্ষার্থীদের এমন একটা প্রশ্ন দেওয়া হলো যে শিক্ষার্থীরা গুলিয়ে ফেলছে যে এইটা লিখবো না সেইটা লিখবো। তাহলে দেখো শিক্ষার্থীরা এই যে ভাবছে যে আমি এটা করবো না সেটা করবো, আবার অনেকে দুটো মিলিয়ে লেখার চেষ্টা করে। তাহলে এই যে বিভিন্ন ভাবে প্রতিক্রিয়া করার পরে তারা একটা একটা সমাধান খুঁজে পাচ্ছে, তো এই যে বিভিন্ন ভাবে প্রতিক্রিয়া করাটাই হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়া নীতি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 3 নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে আংশিক প্রতিক্রিয়া নীতি। আংশিক প্রতিক্রিয়া নীতি কি? দেখো আমরা পরীক্ষায় দেখেছি যখন বিড়ালটি বাইরে মাছটা দেখতে পেলো তখন সে কিন্তু ওই মাছের দিকে ঝাঁপ মারলো। সে অত কিছু বুঝলো না যে এটা খাঁচার বাইরে যাওয়া যাবে না, সে কিন্তু ঝাঁপ মারলো মাছের দিকে।
কিন্তু সে মাঝ পর্যন্ত পৌঁছতে পারলো না, সে খাঁচার ওপর হুমড়ি খেয়ে পড়লো। কারণ কি, সে সমগ্র বিষয়টাকে ভাবেনি। সে যদি সমগ্র বিষয়টাকে ভাবতো সে কখনোই ওইভাবে করতো না। তাহলে এই যে সমগ্র বিষয়টাকে না ভেবে কাজ করাটাকেই বলা হয় কি, আংশিক প্রতিক্রিয়া। এরপর কি, আত্তীকরণের নীতি বা সাদৃশ্যের নীতি। আত্তীকরণের নীতি বা সাদৃশ্যের নীতি বলতে কি না, আত্তীকরণের নীতি বা সাদৃশ্যের নীতি বলতে বোঝায় শিক্ষার্থী যখন কোনো সমস্যা দেব তখন শিক্ষার্থীরা ওই সমস্যা সম্পর্কে তার যদি পূর্বের ধারণা কিছু থাকে তাহলে সে সেগুলো মনে করার চেষ্টা করে। মানে সে ওই সমস্যাটার সঙ্গে পূর্বের করা কোনো সমস্যার সমাধানে যে অভিজ্ঞতা সেগুলো স্মরণ করার চেষ্টা করে। তো এটাই হচ্ছে সাদৃশ্যের নীতি। অর্থাৎ প্রাণী যখন কোনো সমস্যায় পড়ে তখন সেই সমস্যাটাকে সমাধান করার জন্য পূর্বে ওই সমস্যায় সে যা যা করেছে সেগুলোকে পুনরাবৃত্তি করার চেষ্টা করে, পুনরায় স্মরণ করার চেষ্টা করে। সেটাই হচ্ছে কি সাদৃশ্যের নীতি। আর লাস্ট একটা রয়েছে, সেটা হলো কি অনুসঙ্গমূলক সঞ্চালনের নীতি। অনুসঙ্গমূলক সঞ্চালন বলতে কি, অনুসঙ্গ মানেটা কি, সম্পর্ক। তাহলে সম্পর্ক স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে। সম্পর্ক স্থাপনের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে। মানে মনে করো শিক্ষার্থীদের আমি যোগ শেখাবো, তার জন্য প্রথমেই কি শিক্ষার্থীদের উপরে 4 নিচে 5 লিখে যোগ দিয়ে দেওয়া হয়? প্রথমে যাতে শিক্ষার্থীদের যোগ সম্পর্কে ধারণা তৈরি হয় তার জন্য তাদেরকে কাঠি দিয়ে শেখানো হয়, গাঁঠ গুনিয়ে শেখানো হয়। তার মূল উদ্দেশ্যটা কিন্তু যোগ শেখানো। তাহলে দেখো যোগের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিষয়গুলোকে শেখানো হচ্ছে, যার ফলে সে যখন যোগ করতে যাবে তখন এই ধারণাগুলো সে সেখানে প্রয়োগ করতে পারে। অর্থাৎ আমাদের শিক্ষাদান করার সময় শিক্ষার্থীদের সেই ধারণাগুলো দিতে হবে যাতে যেখানে শিক্ষার্থীরা সম্পর্ক খুঁজে পায়, পূর্বে শেখা বিষয়ের সঙ্গে বর্তমানে শেখা বিষয়ের যেন একটা লিঙ্ক থাকে। দেখো যখন আমরা এগুলো আলোচনা করছি তখন কিন্তু আমরা পরীক্ষাটার সঙ্গে আলোচনা করছি, মানে পরীক্ষাটার সঙ্গে আলোচনার সম্পর্ক রেখে আমরা এগুলো আলোচনা করছি, তাই না? যেখানে দেখো অনুসঙ্গমূলক সঞ্চালনের নীতি পরীক্ষা কিভাবে কাজ করছে, ওই যখন বিড়ালটি যখন বিভিন্ন রকম প্রতিক্রিয়া করে একবার যখন সে খাওয়াটা খেয়ে নিল, ঠিক আছে, একবার তো করে খাওয়াটা খেয়ে নিল, তারপরে যখন তাকে পুনরায় ওই খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো সে কিন্তু আবার ওই প্রতিক্রিয়াগুলো করতে থাকলো। কেন? কারণ সে জানে যে আমি আগের বার ওই প্রতিক্রিয়াগুলো করার ফলেই কিন্তু কোনো এক সময় গিয়ে আমি খাবারটা খেতে পেরেছিলাম। তো এ কারণে সে আবার ওই প্রতিক্রিয়াগুলো করতে থাকছে। অর্থাৎ অনুসঙ্গ, একটা সম্পর্ক রেখে আমাদের বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে। মানে পূর্বের বিষয়ের সঙ্গে বর্তমান বিষয়ের সম্পর্ক রেখে শিক্ষার্থীদের সামনে বিষয়গুলো উপস্থাপন করতে হবে যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে। তো এটা হচ্ছে কি গৌণ যে সূত্রগুলো সেগুলো পরীক্ষায় থাকতে পারে, যে ইএল থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর যে থিওরি তার যে গৌণ সূত্রগুলো ছিল সেগুলো আলোচনা করো। 5 মার্কের 5টা পয়েন্ট দিলেই হবে। যেগুলো বললাম সেগুলো থেকেই তোমরা নোটস তৈরি করতে পারবে। মোটামুটি আজকে যেভাবে আলোচনা করা হলো এখান থেকে নোটস করা যেতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই ইএল থর্নডাইকের, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা আমি প্রশ্নটা এখানে লিখি। প্রশ্নটা হচ্ছে কি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত প্রয়োগ। প্রচেষ্টা ভুল তত্ত্বের শিক্ষাগত প্রয়োগ, মানে প্রচেষ্টা ভুল তত্ত্বকে আমরা শিক্ষা ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবো। আচ্ছা একটু ভাবো যে আমরা যে এতক্ষণ এই পয়েন্টগুলো আলোচনা করলাম, তো এখানেই তো শিক্ষাগত প্রয়োগের কথা আলোচনা করলাম,
কিভাবে শিক্ষার্থীদের শিক্ষাদান করবো, প্রত্যেকটা পয়েন্টে তো সেগুলোই আলোচনা করবো। তাহলে আমরা কিন্তু এই পয়েন্টগুলো যদি শিক্ষাগত প্রয়োগে লিখি তাহলে কোনো ভুল হবে না, এখান থেকে 1 মার্কও কাটবে না, ঠিক আছে। তো এই জন্য এই প্রশ্নটাকে আলাদা করে পড়ার দরকার নেই। তো এই প্রশ্নটার জন্য আমরা এই পয়েন্টগুলোই ব্যবহার করবো। এখানে দেখো এতগুলো পয়েন্ট আছে, এখানে 9টা পয়েন্ট রয়েছে, এখানে 5টা পয়েন্ট রয়েছে, 14টা পয়েন্ট রয়েছে। এর মধ্যে থেকে আমরা 6টা-7টা পয়েন্ট এই প্রচেষ্টা ও ভুল তথ্যের জন্য নিয়ে নিতে পারি, ঠিক আছে। তো তোমরা যদি চাইছো যে আমরা নোট করব, তাহলে তোমরা এই যে মুখ্য সূত্র যেগুলো করেছি, এই প্রস্তুতি নীতি, অনুশীলন নীতি, ফললাভী নীতি, এখানে যে পয়েন্টগুলো লিখেছি না, এখান থেকে 6টা কি 7টা এর জন্য বেছে নাও, মানে শিক্ষাগত প্রয়োগের জন্য বেছে নাও, যে কোনো 6টা-7টা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তাহলে ওটা আলোচনার বিশেষ দরকার নেই, তোমরা এখান থেকেই বুঝে নিতে পারবে। তো এখানে আমরা আর একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে কি, তাহলে এটা আমি মুছে দিই, ঠিক আছে। তাহলে এখানে আমরা আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে কি, প্রচেষ্টা ও ভুল তত্ত্বের ত্রুটি বা সীমাবদ্ধতা। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের কি সীমাবদ্ধতা রয়েছে। দেখো, প্রচেষ্টা ভুল তত্ত্বের সীমাবদ্ধতাগুলো পরীক্ষার জন্য কখনোই ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। প্রচেষ্টা ভুল তত্ত্বের সীমাবদ্ধতা কখনোই ইম্পর্টেন্ট নয়, যদি আনকমন ভাবে কোনো সময় দিয়ে দিতে পারে তার জন্য। তো এই প্রচেষ্টা ও ভুল তত্ত্বে যে ত্রুটিগুলো রয়েছে, সেখানে দেখো ইয়র্কস, ঠিক আছে, ইয়র্কস ইনি কি করেছেন, ইনি প্রমাণ করেছেন একটা বিষয়, সেটা হচ্ছে কি, দেখো, প্রচেষ্টা ও ভুল তত্ত্বে আমরা কিন্তু যে বিষয়গুলো দেখেছি পরীক্ষা চলাকালীন, যে থর্নডাইকের যে পরীক্ষাটা, সেখানে আমরা দেখতে পেয়েছি যে পুরো বিষয়টা কিন্তু একটা যান্ত্রিক, তাই না। তাকে ঢুকিয়ে দেওয়া হলো, সে কোনো চিন্তা ভাবনা না করে সে নানা রকম প্রতিক্রিয়া করতে থাকলো, কোনো এক সময় সে বাইরে বেরিয়ে সে খাবারটা খেলো। তাহলে দেখো, এখানে কিন্তু তার চিন্তা ভাবনা, যুক্তি, এগুলোকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, তাই না। তাহলে প্রচেষ্টা ভুল তত্ত্বে কিন্তু চিন্তা ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু অনেক সময় দেখা যায় ইতর প্রাণীরাও যুক্তির প্রয়োগ করে। যেমন দেখো, মনে করো তোমার বাড়িতে একটা কোনো পোষা কুকুর রয়েছে, কুকুরটি মনে করো কোনো একটা পুকুরের সেধারে আছে, একটা পুকুরের সে পাশে আছে, ঠিক আছে। তুমি খাবারটা দিলে এ পারে, তাহলে কুকুরটি ওখান থেকে কি খাবারে লাভ দেয়? কারণ সে জানে যে ওখান থেকে লাভ দিলে সে আসতে পারবে না। তাহলে দেখো, সে তার বুদ্ধিকে প্রয়োগ করছে, তার জন্য কি না, সে অন্য পাশ দিয়ে ঘুরে এসে খাবারটা খাচ্ছে। তাহলে দেখো, ইতর প্রাণীরাও কিন্তু যুক্তির প্রয়োগ ঘটায়। তো এটা প্রমাণ করেছিলেন কে? এটা প্রমাণ করেছিলেন ইয়র্কস, ঠিক আছে, ইয়র্কস। আর কি না, প্রচেষ্টা ভুল তত্ত্বে আমরা দেখছি যে প্রাণীটার সামনে খাবার আছে, প্রাণীটা বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সমাধান করেছে, সেটা কিন্তু তার আভ্যন্তরীণ কিন্তু চিন্তা ভাবনা কাজে লাগায়নি। কিন্তু গেস্টাল্টবাদীরা, গেস্টাল্ট তত্ত্ব যেটা আমরা এরপরে আলোচনা করবো, ঠিক আছে। তো গেস্টাল্টবাদীরা তারা কি করেছে, তারা একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছে যে প্রাণীদের মধ্যে অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যার সমাধান হয়। অন্তর্দৃষ্টিটা কিরকম আমি তোমাদের বোঝাই। মনে করো তুমি রাত্রে শুয়ে আছো, মাঝরাতের দিকে ফ্যান বন্ধ হয়ে গেল, তুমি চাইলে যে ফ্যানটা কি কারণে বন্ধ হয়ে গেল সেটা জানবে, তার জন্য কি ফ্যান পর্যন্ত যেতে হবে। তো তুমি দাঁড়ালে ফ্যান পর্যন্ত হাত পাচ্ছে না, নাগাল পাওয়া যাচ্ছে না। তো তার জন্য তুমি দেখলে যে তোমার ওই ঘরের মধ্যে টেবিল নেই বা কোনো টুল নেই যে যার উপর দাঁড়িয়ে তুমি ওই ফ্যান পর্যন্ত পৌঁছবে, ঠিক আছে। তো তুমি ভাবতে থাকলে যে কিভাবে করা যায়। তুমি কিন্তু সেখানে কোনো প্রতিক্রিয়া করছো না, তুমি দাঁড়িয়ে ভাবছো। কিন্তু সেই রুমের মধ্যে তুমি যে চেয়ারটাতে বসে পড়ো, সেই চেয়ারটাকে দেখার সঙ্গে সঙ্গে মনে হলো যে ওই চেয়ারটাকে যদি আমি খাটের উপর দাঁড় করিয়ে দিই তাহলে আমি ফ্যান পর্যন্ত পৌঁছে যাব। তুমি ওই চেয়ারটাকে খাটের উপর দাঁড় করিয়ে দিয়ে তার উপর দাঁড়িয়ে ফ্যানটার কাজ সম্পন্ন করলে এবং তার সমস্যাটা সমাধান করলে। তাহলে দেখো, এখানে কিন্তু তুমি কোনো কাজ করোনি আগে, হঠাৎ তোমার মধ্যে একটা
সমাধানের পথ উদয় হলো। মানে অন্তর থেকে তুমি যখন সমস্ত সমস্যাটাকে দেখে একটা সমাধানের পথ পাবে, তখন সেটাকেই বলা হচ্ছে অন্তর্দর্শন। তো এখানে গেস্টাল্টবাদীরা বলছেন যে অন্তর্দর্শনের মাধ্যমে অনেক সময় প্রাণীরা তার সমস্যার সমাধান করে থাকে। তো এটা হচ্ছে দ্বিতীয়টা, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রচেষ্টা ভুল তত্ত্বের ত্রুটি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমরা গেস্টাল্ট তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো এখানে বলে রাখি যে তোমরা যারা নতুন রয়েছে তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকতে পারো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে তোমাদের এই এডুকেশন বিষয়ে কোনো সমস্যা থাকলে তোমরা জানাবে, সেখানে আমি যথাসাধ্য চেষ্টা করবো সমস্যাগুলো সমাধান করার জন্য। আর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর বাড়িতে পড়াশোনা করো। ঠিক আছে।